আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো সর্বনাশ। আবারও বাংলাদেশে সেই নিষিদ্ধ সংগঠন জেএমবির আগমন। সাভারে বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম সহ জেএমবির সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমা এবং বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম সহ একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশের সদস্যরা। আজ ৬টায় হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান শুরু করার পর বাসাটি ঘিরে রাখা হয়। বাসাটির মালিক আব্দুল জলিল নামের এক ব্যক্তি। তিনি পক্ষাঘাতগ্রস্ত ও শয্যাশায়ী। তার মেয়েরা বাসাটির দেখাশোনা করতেন। জানা গেছে যে নিষিদ্ধ সংগঠন জেএমবি এর আগে বিএনপি সরকার ক্ষমতা আসলে সেই বাংলা ভাই শায়খ আব্দুর রহমানরা যখন এসেছিলেন দীর্ঘদিন পর, আবার বিএনপি সরকার ক্ষমতা আসার পরেই জেএমবির তৎপরতা বাংলাদেশের মানুষকে খুব বেশি আতঙ্কিত করেছে। অবস্থায় কি হতে চলেছে দেশে, আপনি কি মনে করেন সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। এরপর জানাবো সিলেটে একই পরিবারে ৩ জনে লাশ উদ্ধার। সিলেটের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী স্ত্রী সহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ ১১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাশগুলো উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এদিকে তৎকালীন ডিবি প্রধানকে পদ থেকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা সমন্বয়কদের খাওয়ার ছবি প্রকাশ করার পর। ডিবির কার্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে আটক করে নিয়ে যাওয়ার পর তৎকালীন সময়ে ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রকাশ করে দেন ইন্টারনেটে। অবস্থায় সমন্বয়কদের সেই খাওয়ানোর ছবি ইন্টারনেটে প্রকাশ করার পরই শেখ হাসিনা ডিবি প্রধান হারুনুর রশিদকে তার পদ থেকে সরিয়ে দেন। আজ এমন একটি কথোপকথন তৎকালীন ডিবি প্রধানকে সরানোর বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদেরের মধ্যে কথোপকথনের একটি অডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। এবারে জানাবো রূপসায় ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা। আবারও দেশ জুড়ে চলছে ভয়াবহ অস্থিরতা। বিএনপি সরকার ক্ষমতা আসার পরই দেশের বিভিন্ন জায়গায় খুন-খারাবি বেড়ে গেছে। এবার খুলনায় প্রকাশ্যে যুবদলের কর্মীকে ইটভাটায় গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখন খুলনার ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এবং সর্বশেষ জানাবো পাকিস্তান উপকূলে কার্গো জাহাজে ভয়াবহ হামলা হুতিদের। পাকিস্তানের দক্ষিণ পশ্চিম উপকূলের কাছে একটি কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে যে এটিতে হুতি যোদ্ধারা হামলা চালিয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। পাকিস্তানের গদার বন্দরের কাছে জাহাজে এই হামলার ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আরেকটি সংবাদ আমাদেরকে আপনি জানিয়ে দিতে পারেন, সেটি হচ্ছে যে বর্তমানে দেশ জুড়ে যে ভয়াবহ বোমা হামলার আশঙ্কা করা হচ্ছে সম্পর্কে আপনি কি মনে করেন, আসলে এর সঙ্গে কারা জড়িত থাকতে পারে বলে আপনার মনে হয় সেটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলে একটি বোমা হামলার ঘটনা ঘটেছে। দীর্ঘদিন পর এই ধরনের বোমা হামলায় আপনি সাধারণ নাগরিক হিসেবে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন সেটি কমেন্ট করে আপনি জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত।
সাভারে বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম সহ জেএমবির সদস্য গ্রেপ্তার। সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বোমা এবং বোমা তৈরির বিপুল পরিমাণ সমরাস্ত্র সহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী। সন্ধ্যা ৬টা হেমায়েতপুরে দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান শুরুর পর বাসাটি ঘিরে রাখা হয়। বাসাটির মালিক আব্দুল জলিল নামের এক ব্যক্তি, তিনি পক্ষঘাতগ্রস্ত এবং শয্যাশায়ী। তার মেয়েরা বাসাটির দেখাশোনা করেন। পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানের অংশ নেয়া ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট বা সিটিটিসি ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করে। সাভার থানা পুলিশের সদস্যরাও ছিলেন। অভিযানে আটক ব্যক্তির নাম মোহাম্মদ আরিফ হোসেন ২৮, সম্পত্তি তিনি রাজধানীর আশপাশের এলাকায় ঘটে যায় একাধিক বোমা উদ্ধার ও জঙ্গি তৎপরতার সঙ্গে প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ তেঁতুলঝরা ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিল নামের এক ব্যক্তির বাড়িতে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালায়। রাত ২টা পর্যন্ত পরিচালিত এই দীর্ঘ অভিযানে বাড়িটি থেকে 5টি পাইপ বোমা, ককটেল এবং অতি দাহ্য ও বিপজ্জনক বিস্ফোরক বা টিএটিপি বা ট্রাই এসিটোন ট্রাই পারঅক্সাইড সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। বাড়ির মালিক আব্দুল জলিলের মেয়ে ইলমা বলেন, আব্বাস আলী নামের একজন সহ আরও কয়েকজন বাসা ভাড়া নিতে আসার পর ২ আগস্ট বাসা ভাড়া দেওয়া হয়। তারা বলছিল স্বামী স্ত্রী থাকবে, পাশের একটি স্কুলে বাচ্চাদের পড়াবে। নিজেকে প্রাইভেট কার চালক পরিচয় দেয়। সিটিটিসির কর্মকর্তাদের মতে সাভারে উদ্ধারকৃত পাইপ বোমার ধরন এবং উপাদানের সঙ্গে সম্প্রতি মতিঝিল মেট্রো রেল স্টেশন ও কেরানীগঞ্জের মাদ্রাসা এবং আশুলিয়ায় উদ্ধার হওয়া প্রেসার কুকারের বোমার মিল রয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে কয়েকদিন আগে বাংলাদেশে একটি শক্তিশালী বোমা হামলা হয়েছিল। সেটি হচ্ছে কেরানীগঞ্জের মাদ্রাসায়। সেই মাদ্রাসায় বোমার আঘাতে আমরা দেখেছিলাম কিভাবে একটি ভবন উড়ে গিয়েছিল। আবার ঠিক একই কায়দায় নতুন করে এই জেএমবির সন্ত্রাসীরা বোমা হামলার ষড়যন্ত্র শুরু করেছে। সিলেটে একই পরিবারে ৩ জনের লাশ উদ্ধার। সিলেটের রায়নগরে আবাসিক এলাকায় একটি বাসা থেকে একই পরিবারে স্বামী স্ত্রী সহ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উক্ত বাড়িটি ঘিরে রেখেছে পুলিশের সদস্যরা। পুলিশের সদস্যরা জানিয়েছে যে এই বিপজ্জনক ঘটনাটি ঘটার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে বা কারা হত্যা করেছে তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি বলে এমন কথা উল্লেখ করা হয়েছে। জানা গেছে এই ধরনের ঘটনা বাংলাদেশে বর্তমান সময়ে অনেক বেড়ে গেছে। বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলার অবনতি সহ বিভিন্ন ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। সবাই জরুরি প্রয়োজন ছাড়া যে কোনো জায়গায় যান না কেন সবাইকে আরও বেশি সতর্কতার সহিত রাতে ঘুমানোর আগে সবাইকে দরজা জানালা ঠিকমতো বন্ধ আছে কিনা, নিরাপদ ঠিক আছে কিনা সেসব বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখে তারপর কার্যক্রম চালানো উচিত। তাছাড়া দেশের অভ্যন্তরে যেভাবে খুনোখুনি মারামারির ঘটনাগুলো আরও বৃদ্ধি পাচ্ছে সেটি আসলে আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে নিয়ে আসছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তৎকালীন ডিবি প্রধানকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সমন্বয়কদের ছবি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরই এমন ঘটনা ঘটে। ২০২৪ সালে যখন দেশজুড়ে সমন্বয়করা আন্দোলন করছিলেন, ঠিক তখন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি মূলত দেশের মধ্যে তিনি সমন্বয়কদেরকে আটক করার পরই তিনি তাদেরকে দুপুরবেলা খাওয়ার একটি ছবি ও ভিডিও ভাইরাল করে দেন। এই ঘটনার পর থেকেই ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় ডিবির ভাটদের হোটেল নিয়ে। এই ঘটনার পরই তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ যিনি ছিলেন তিনি মূলত তৎকালীন সময় তিনি সমন্বয়কদের এই খাওয়ার ছবিগুলো তিনি ইন্টারনেটে ভাইরাল করে দেন এবং তার এই ভাইরাল করার ঘটনাগুলোর মধ্য দিয়ে আসলে দেশ জুড়ে আবারও শেখ হাসিনা বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্র হয়। শেখ হাসিনা বিরোধী এই আন্দোলন তীব্রতার জেরে শেখ হাসিনার নির্দেশেই তৎকালীন সময়ে ডিবি প্রধান হারুনুর রশিদকে ডিবির প্রধান থেকে বা গোয়েন্দা প্রধান থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনা
ঘটনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। সেখানে যেহেতু ডিবি হারুনুর রশিদ ছিলেন অত্যন্ত চৌকস একজন অফিসার, কেন তাকে সরানো হয়েছে এমন কিছু অডিও সেখানে শোনা যাচ্ছে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন যে আসলে শেখ হাসিনা আপার নির্দেশনা ছিল যে একে সরিয়ে দাও, তার পদ থেকে এরপরই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। রূপসায় ইটভাটায় ঢুকে যুবদল কর্মীকে গুলি করে হত্যা। খুলনা রূপসায় যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে বিএনপির অন্য গ্রুপই তাকে গুলি করে হত্যা করেছে। দেশজুড়ে যে ধরনের চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে দেশের অভ্যন্তরে, যেভাবে কার্যক্রম চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে দেশের অভ্যন্তরে এই ধরনের ভয়াবহ বিপর্যয় আরও বাড়তে পারে। বিএনপির নেতাকর্মীরা তারা এক গ্রুপ আরেক গ্রুপের সঙ্গে কামড়াকামড়িতে লিপ্ত হয়ে পড়েছে। এতে দেশের সাধারণ মানুষ আসলে তাদের উপর কোনোভাবে ভরসা রাখতে পারছে না। এ সরকার আসলে যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশটাকে একটি মগের মূল্যকে পরিণত করেছে। দেশের বিভিন্ন জায়গায় দিনে দুপুরে মানুষ হত্যা, খুন, গুম এমন কোনো অপরাধ নেই যা বর্তমান সময়ে সংঘটিত হচ্ছে না। এর হাত থেকে দেশবাসীকে রক্ষা পেতে হলে আরও সতর্ক থাকতে হবে এবং সবাইকে বুঝে শুনে তারপর নতুন বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যেতে হবে।